বার্সা সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা তিনি বর্তমানে কিছুটা খারাপ সময় পার করতেছেন। খারাপ সময় কিছুটা না, অনেকটাই বলা যায়। তিনি ম্যানচেস্টার সিটি এর হয়ে তো টানা ৫টা ম্যাচ ইতিমধ্যে হেরে ফেলছেন। এইমাত্র শেষ হয়েছে টটেনহাম হটস্পার্সের সাথে ম্যাচটা। ৪টা গোল হজম করছে ম্যানচেস্টার সিটি। তো পেপ গুয়ার্দিওলা তিনি ম্যানচেস্টার সিটিতে থাকবেন কি না, এই ধরনের তো অনেক কথাই বিগত কয়েকদিন থেকে শোনা যাচ্ছিল যে তিনি ওনার সাইনিংটা রিনিউ করবেন কিনা বা তিনি সাইনিংয়ের দিকে মানে কন্ট্রাক্টটা আর বাড়াবেন কিনা। তো তিনি শেষ পর্যন্ত তো তিনি সাইন করছেন এবং তিনি আরও কিছু সময় যোগ করে তিনি সিটির সাথেই আছেন। তো মাত্র ম্যাচটা শেষ হয়েছে, এখানে আবার ৪টা গোল হজম করছে ম্যানচেস্টার সিটি। তো বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটি এর যে সিকোয়েন্সটা সেইটা বেশ কিছু কয়েকটা ম্যাচ থেকে বিগত দেখা যাইতেছে না। তো পেপ গুয়ার্দিওলা তিনি খুবই টেনশনের মধ্য দিয়েই যাইতেছেন, সেইটা মানে দেখেই বোঝা যাইতেছে কিংবা রেজাল্টগুলাই বলতেছে। আর ম্যান সিটি এর যেই সিকোয়েন্সটা কিংবা তাদের টিমের যেই ধারাটা বর্তমান সময়ে সেইটা ইতিমধ্যে অনেকটাই নষ্ট হয়ে গেছে কিংবা এইটাতে অনেক ঝামেলা দেখা যাইতেছে। এই জন্য তারা ম্যাচের মধ্যে তাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়নটা কোনোভাবেই ঘটাতে পারতেছে না। উল্টো গোল অনেকগুলাই কনসিড করে বসতেছে। ৪টা গোল স্পার্সের এগেনস্টে তারা কনসিড করছে, বিপরীতে কোনো স্কোরও করতে পারে নাই। তো আর্লিং হল্যান্ড সে যে খুবই ফ্রুটফুল অবস্থায় আছে কিংবা তার ন্যাচারাল অবস্থাটা যে বিগত কয়েকটা ম্যাচ থেকে কিংবা এই স্পার্সের ম্যাচটার কথাই যদি বলে, এই ম্যাচে যে সে দেখাতে পারছে সেইটা কোনোভাবেই হয়নি। আরও যেই প্লেয়ার্সগুলো খেলছে তারা মানে যথেষ্ট পরিমাণ পাসিং হয়েছে। সিটির প্লেয়াররা তারা নিজেদের মধ্যে বলটা রেখে কিংবা গুছিয়ে অ্যাটাক করার যে বিষয়টা সেইটা যথেষ্ট পরিমাণ করার ট্রাই করছে, কিন্তু তাদের কোথায় যে সমস্যা কিংবা তারা যে এতগুলো গোল কনসিড করতেছে বিপরীতে গিয়ে কোনো গোল করতে পারতেছে না কিংবা স্কোর হইতেছে না, এটা তাদের অনেক বড় একটা সমস্যার জায়গা। তো কেভিন ডি ব্রুইনা সে আবার ইনজুরি কাটিয়ে ব্যাক করছে। আজকের ম্যাচটাতে সাবস্টিটিউট বেঞ্চ থেকে আসছিল, গ্রিলিশও আসছিল। তো তারা আসার পরেও কোনো কিছু হয় নাই। গুন্দোগান, কুবাসিস তারা অনেক বেশি মানে হার্ডওয়ার্ক করে খেলতেছে, তবুও হচ্ছে না। ফুদেনকে দেখা গেছে শুরু থেকেই, তো সাবিনহো ছিল। তো তারা যথেষ্ট পরিমাণ তাদের প্লেয়ার্সরা মানে ইনজুরিতে তো আহ, একটা মূল তাদের অনেকগুলা সমস্যার জায়গা কিংবা আমার কাছে মনে হয় যে রদ্রি যখনই তাদের মানে দল থেকে সরে গেছে ম্যান সিটি থেকে, তখনই অনেকটাই ঝামেলাতে পড়ে গেছেন পেপ গুয়ার্দিওলা। আর এই জায়গাটা ফিল আপ করতে অনেক হিমশিম খাইতেছেন। এই যে রদ্রি এর প্লেসটা, এইটা এখন পর্যন্ত তিনি ফিল আপ করতে পারেন নাই। আর এই জায়গাতেও অনেক বেশি মানে সমস্যা দেখা যাইতেছে। রদ্রি যখন ছিল, কেভিন ডি ব্রুইনা তখন মানে কেভিন ডি ব্রুইনাও যখন ছিল তখন এই দুইজনের কারণে মিডটা তারা অনায়াসে ডমিনেট করতে পারতো। কিংবা বিশেষ করে রদ্রিয়ের কথা যদি বলি, সে গত সিজনে যেরকম ছিল, সে তো মানে ব্যালন ডোর জিতছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এইটা তো এমনি এমনি আসে নাই। তো সে মানে যখনই ইনজুর্ড হইছে, মাঠ ছাড়ছে, এরপরে থেকেই সমস্যা পেছনে লেগেই মানে বলা যায় যে ম্যান সিটি এর পিছু ছাড়তেছে না। আর পেপ গুয়ার্দিওলা এই সমস্যাটা মানে টক্কর দিতে কিংবা সামাল দিতে অনেকটাই তো ওনার মানে হিমশিম খাওয়া লাগতেছে। এখন পর্যন্ত তিনি যে এই অবস্থার সাথে সাথে মানিয়ে নিতে পারছেন সেটারও দেখা পাওয়া যায়নি, কিংবা এইটা কবে নাগাদ আর পাওয়া যেতে পারে সেইটাও একটা বিষয়। কারণ তারা যেই হারে গোল কনসিড করতেছে, পেপ গার্দিওলা তিনি মানে ডাগ আউটে ওনাকে দেখে কোনোভাবেই মানে সতেজ অবস্থায় কিংবা মানে 4টা গোল যখন একটা দল মানে কনসিড করে, তখন ওই দলের ম্যানেজার যে খুবই রিল্যাক্স মুডে থাকবেন সেইটার তো কোনো গ্যারান্টি কিংবা সম্ভাবনা কোনো কিছুই নাই। তো তিনি মানে কোনোভাবেই যে মেন্টালি খুবই ভালো অবস্থানে আছেন সেইটা দেখে মনে হয়নি। আর ম্যাচের পরে তো অবশ্যই না। স্পার্স খুবই দারুণ করছে অবশ্য। তারা যদি পারতো আরও 2-4টা গোলও মানে যদি করতে পারতো তাহলে তো তারা সেই সুযোগটাও নিত। তো 4টা স্কোর করতে পারা ম্যান সিটির এগেনস্টে সেইটা অনেক বড় বিষয় বলেই মনে করতেছি। যদিও ম্যান সিটি বর্তমান সময়ে যেইভাবে তারা খেলতেছে, তাদের এগেনস্টে 4টা স্কোর করা কোনো সমস্যারই বিষয় না। কারণ তাদের যেই ধারাটা ছিল, এই মুহূর্তে তাদের এই ধারাটা নাই।
কিংবা তাদের যে গুরুত্বপূর্ণ প্লেয়ার ওরা না থাকার কারণে ওদের জায়গাটা ফিল আপ করা অন্যদেরকে দিয়ে কোনোভাবেই সম্ভব হইতেছে না, বা ওইটা পারা যাইতেছে না। ম্যাচের রেজাল্টগুলাই তো বলে দিতেছে। আর স্পার্সের এগেইনস্ট এই মাত্র যেই ম্যাচটা শেষ হইল, ওইখানে পেপ গার্দিওলা অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন বলেই মনে করতেছি। আর ফুদেন সে সিজনের শুরুতে যে খুব বেশি খেলার সুযোগ পাইছিল, কিন্তু এটা হয়নি। তবে প্লেয়ার্স যারা ইনজুর্ড হয়েছে, ইনজুর্ড হওয়ার কারণে তার জায়গা মানে পাওয়া, মানে সে তার খেলার সুযোগটা পাইতেছে। তবে সুযোগ পাইলেও সেইগুলাকে যে কাজে লাগিয়ে সে ভালো কিছু দিতে পারতেছে এখন পর্যন্ত, সেইটা বলার আসলে কোনো মানে কোনো সুযোগই নাই। আর সাবিনিও সে কিন্তু খেলার সুযোগ পাইতেছে। আর এই প্লেয়ারটা ধারণ করতেছে। তার রানিং স্কিলটা ভালো, ড্রিবলও ভালো, ক্রসিংও ভালো, মানে দেখা যায় ইফেক্টিভ আছে। তবে এগুলা বলে তো আর লাভ নেই। সিটি তারা কোনো স্কোরই করতে পারে নাই। ক্লিন মানে স্পার্স ক্লিন শিট রেখে উল্টো 4টা স্কোর করছে। এইটা বিশাল বিষয় বলে মনে করতেছি। এখানে স্পার্সকে অবশ্যই ক্রেডিট দিতে হয় কিংবা অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো আর সাবিনহো সে দারুণ করতেছে, ঠিক আছে, কিন্তু আর্লিং হল্যান্ডকে নিয়ে আরও একটু বলতে হয়। কারণ আর্লিং হল্যান্ডের কাছ থেকে ম্যানচেস্টার সিটি এর অনেক প্রত্যাশা কিংবা এক্সপেকটেশন থাকে বলেই মানে মনে করতেছি। বা তাদের তো অবশ্য মানে স্কোরিংয়ের যখন হিসাব নিকাশ মানে আসে, তখন আর্লিং হল্যান্ডের মানে বিষয়টা অবশ্যই মানে সামনে আসে। আর সে যে বিগত কয়েকটা ম্যাচ থেকে খুবই মানে ভালো অবস্থানে আছে, খুবই ভালো বলতে ভালো অবস্থানেই নাই, সে মানে জঘন্য সময় পার করতেছে বলেই মনে করতেছি। কারণ সিটি তো একই টানা ম্যাচগুলো হারতেছে। পেপ গুয়ার্দিওলার প্রেশার মানে হাই থেকে হাইয়ারের পর্যায়ে যাইতেছে। উনি কোনোভাবেই মানে উনি ডাগ আউটে যে খুবই স্বস্তিতে ওনার সিটে বসতে পারতেছেন, সেটা ওনাকে দেখে কোনোভাবেই মানে মনে হইতেছে না। তো এই টিমের বর্তমান ম্যান সিটির বর্তমান যে অবস্থা, এইটা থেকে মানে সামনের দিকে আগাতে তারা হয়তো মুভ করতে পারে, মানে হয়তো খুবই দ্রুত, নয়তো দেখা যাবে যে আগামী আরও 4-5টা ম্যাচেও তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হইতেছে। তবে সেইটা আমার দ্বারা প্রেডিক্ট করা কোনোভাবেই সম্ভব না। কারণ পেপ গার্দিওলার উপরে তো মানে মানে পেপ গার্দিওলা উনি কীভাবে এই বিষয়টা সামাল দিবেন সেইটা একটা বিষয়। আর ওনার জন্য তো এই ধরনের বিষয় সামাল দেওয়াও যে খুবই সমস্যার বিষয় বা খুবই আহামরি বিষয়, সেইটাও মনে করতেছি না। কারণ তিনি ওনার কেরিয়ার কিংবা ওনার যে এরিয়াটা, কাজের এরিয়া, ম্যানেজারিয়াল যে এরিয়াটা, সেটা তো বিশাল বড়। তিনি অনেক সময় খারাপ ভালো সব ধরনের সময় পাড়ি দিয়েই আসতেছেন। তো ম্যান সিটির বর্তমান সময়ে যেইভাবে তারা মানে স্পার্সের এগেনস্টে 4টা মানে হজম করলো, একটাও স্কোর করতে পারে নাই, এইটা বিশাল বিষয়, এইটা ইটস এ মেসিভ। তো আমার কাছে মনে হয় যে পেপ গার্দিওলা কোনোভাবেই স্বস্তিতে নাই। তো উনি কীভাবে এই বিষয়টা পাড়ি দেন, সেইটাই হইতেছে ম্যানচেস্টার সিটি এর এখন মানে দেখার বিষয়। আর ম্যানচেস্টার সিটি তারা যে মানে এই ধরনের সমস্যা বিগত সিজনে খুব বেশি মানে মানে এইরকম তারা মুখোমুখি হয়েছিল, সেইটাও হয়নি। তারা যে এখন মুখোমুখি হয়েছে সেইটার অবশ্য কারণ আছে। কারণটা তাদের যে উল্লেখযোগ্য প্লেয়ার ছিল, প্লেয়ারগুলা তারা ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে গেছে। এই জন্য তাদের এই যে জায়গাগুলা ফাঁকা হয়েছে, এইগুলাকে অন্য প্লেয়ারগুলা দিয়ে ফিল আপ করতে পারাটা একটু সমস্যার কারণ হয়ে গেছে। কিংবা অন্য যারা আসছে তারা এসে এই জায়গাটা মানে যে ছিল তার মতো করে পারফর্ম দিতে না পারার কারণে তারা তাদের ব্যালেন্সটা নষ্ট করে ফেলছে। এই জন্য তাদের মানে স্কোরিং পাওয়ার তো হইতেছেই না। আর আর্লিং হল্যান্ডকে দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে সে তার কনফিডেন্সটা মানে লস্ট করতেছে। কারণ সে তার স্কোরিং ক্যাপাবিলিটিটা তো অবশ্যই ভালো। সে মানে যেই মানে অবস্থান থেকে কিংবা পজিশন থেকে, তার যে সিচুয়েশন থেকে সে মানে গোলগুলা আহ, আদায় করে নেয়, এইগুলা তো অনেক মানে হাই লেভেলের কিংবা ওইগুলা অনেকই মানে দারুণ থাকে। কিন্তু তার বর্তমান অবস্থাটা এমন পর্যায়ে আসছে যে সে মোটামুটি মানে সহজ সুযোগগুলাও ওইভাবে কাজে লাগানোর যে বিষয়টা, সেইটা তার মধ্যে দেখা যাইতেছে না। এই যে স্পার্সের এগেনস্টে ম্যাচটা গেল, এইখানে কিন্তু সুযোগও ছিল, তবে সেইগুলো তারা কোনোভাবে আর মানে ইউজ করতে পারে নাই। তো তাদের মানে গোল গোল হওয়ার যে জায়গাটা, সেইটাতেও সমস্যা।
তো আমার কাছে মনে হয় যে ম্যান সিটি এর এই সমস্যাটা পেপ গুয়ার্দিওলা কীভাবে কাটিয়ে উঠেন না উঠেন সেইটা একটা বিষয়। আর এইটা উঠতে আগামী আরও 4-5 ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যে লেগে যেতে পারে। আর তারা কিভাবে ফিরবে, কখন ফিরবে সেটা তো আসলে বলা কোনোভাবে মানে সম্ভব না, কিংবা এটা প্রেডিক্টও করতে চাচ্ছি না। তবে আমার মূল বিষয়টা হচ্ছে যে পেপ গুয়ার্দিওলা উনি কোনোভাবেই স্বস্তিতে নাই, বরং ওনার টেনশন শুধুই বাড়তেছে। ওনাকে আজকে ডাগ আউটে দেখে এই যে স্পার্সের এগেনস্টে ম্যাচে কোনোভাবেই মনে হয়নি যে উনি খুবই রিল্যাক্স অবস্থায় আছে, বরং বরং তিনি খুবই মানে ওনার যে মেন্টালিটিটা এইটা মানে একটু ড্যামেজ হওয়ার পথেই মানে আগাইতেছে। অবশ্য ওনার মেন্টালিটি তো অবশ্যই স্ট্রং অবস্থায় মানে থাকে। তো খারাপ সময় যাইতেছে, এইটা পাড়ি দিতে হয়তো ওনার এত বেশি সময় নাও লাগতে পারে। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে ম্যানচেস্টার সিটি তারা আগামী কয়টা ম্যাচ মানে তাদের লাগে একটা ট্রেকে ফিরে আসতে। যেহেতু কেভিন ডি ব্রুইনে সে ফিরে আসছে, তো এইটা একটা ভরসার বিষয় যে তাদের ম্যানচেস্টার সিটি এর হইতে পারে যে তাদের অন্যতম একটা প্লেয়ার সে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে ছিল, সে আবার ফিরে আসছে, তো তার সার্ভিস তারা মানে আবার কাজে লাগাতে পারবে। এইটা একটা তাদের জন্য মানে অ্যাডভান্টেজের বিষয় বলেই মনে করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তাদের আরেকজন উল্লেখযোগ্য প্লেয়ার রদ্রি সে মাঠের বাইরে অবস্থান করতেছে মানে ইনজুরির এর সমস্যা, তো সে ফিরে আসার পরেও তার জায়গাটা সে নিতে পারবে, কিংবা তার পারফরমেন্সটা সে দিতে পারবে, তখনকার মানে বিষয়টা হয়তো আরেকটু সময় লাগতে পারে। তবে কেভিন ডি ব্রুইনে যেহেতু ফিরে আসছে, তাহলে আমার কাছে মনে হয় যে পেপ গুয়ার্দিওলা তাকে ব্যবহার করে এই জায়গাটা অবশ্য কিছুটা হলেও হ্যান্ডেল করতে পারবেন। আর গুন্দোগান খুবই মানে দারুণ মানে খুবই হার্ড ওয়ার্কিং করে খেলতেছে, কিন্তু ওই জায়গাটা সামাল দেয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটি এর মিডফিল্ডটা মানে ডমিনেট করতে পারার যে সক্ষমতাটা এটা একটু ডাউন হয়ে গেছে। আর আর্লিং হল্যান্ডের কাছ থেকে গোল আসতেছে না। এই যে দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গাতে সমস্যা বলেই মনে করতেছি তাদের এই বর্তমান সময়ে একটু মানে অসুবিধা হওয়ার পেছনে। আর তাদের ধারাটাও একটু মানে একটু নড়বড়ে দেখা যাইতেছে। তো এইগুলা পেপ গুয়ার্দিওলা তিনি কিভাবে কাটিয়ে ওঠেন, তো সেটা হইতেছে তা ওনার উপরেই এখন নির্ভর করতেছে। তিনি কিভাবে কাটিয়ে উঠবেন সেটা তো তিনিই জানেন। আর ম্যানচেস্টার সিটি এর আমার কাছে মনে হয় যে আরও কয়েকটা ম্যাচ এইরকম এইরকম যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।